2013 সালের পরে মনোনীত পরিচালকদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদন পাঠালে সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করত। কিন্তু 18 সালের পরে এসে পরিচালকদের মেয়াদ ছিল 6 বছর, এক পরিবার থেকে দুই পরিচালক। 18 সালের পরে যায় যেটা করেছে পরিচালকদের মেয়াদ 9 বছর এবং এক পরিবার থেকে 4 জন। তার মানে একটা ব্যাংক চিরজীবনে একটা পরিবার চালায়, 4 জনে চালাবে এবং 9 বছর চালাবে। মাঝখানে একটা বিরতি দিয়ে আবার শুরু করবে আবার, তার মানে একটা পরিবার ব্যাংক একটা পরিবারের ব্যাংক হয়ে গেছে। আচ্ছা, এখন পরিচালকদের মেয়াদ 12 বছর এবং এক পরিবার থেকে 3 জন পরিচালক। আচ্ছা, এরপরে 23 সালে একটা সংস্কার হয়, বিভিন্ন চাপে পড়ে, কিন্তু সেই সংস্কারের সুফল ওই সরকার ভোগ করে যেতে পারেনি। সরকারের বিভিন্ন লুটেরাদের চাপে পড়ে কিছু সংস্কার তারা করেছিল, সেটা করতে পারে নাই তারা বাস্তবায়নে। গত 31 বছরে 7 বার আইন সংশোধন হয় এবং দুর্বল ব্যাংকের অবসায়ন বা ব্যাংকের অন্যান্য ব্যাংকের সাথে একীভূত করার বিষয়টি আইনে থাকছে, কিন্তু করতে পারে নাই তারা। এই একীভূত করবে যে ব্যাংকিং সেক্টরে আরেকটা মিসম্যাচ শুরু করে দেয়। কোনটাকে একীভূত করবে, কি করবে না করবে, এগুলো পুরো ব্যাংকিং সেক্টরটা অসুস্থ হয়ে গেছিলো, প্রতিযোগিতা শুরু হয়েছিল। এইটা বোধহয় বন্ধ হচ্ছে, ওইটা বোধহয় মার্চ করতেছে, এগুলো দিয়ে এটা ছিল লুটেরাদের আরেকটা হাতিয়ার। 400 কোটি টাকা দিয়ে যারা ব্যাংক মালিক হবে, বহু আমাদের ইসলামী ব্যাংকের মতো বা সৎ মানুষগুলো, এরা চিন্তা করতে করতে তাদের ঘুম হারাম হয়েছে, এত টাকা আমি কই পাবো। কিন্তু আজকে ঘোষণা দেন বহু মানুষ আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। কিন্তু রোলস রয়েস একটা গাড়ি আছে, ওই গাড়িগুলো আপনি যে কোনো কেউ কিনতে পারে, কিন্তু রোলস রয়েস একটা ব্রিটেন থেকে গাড়ি, সেই গাড়িটা যত টাকা থাকুক যে কোনো কেউ কিনতে পারে না। কেন পারে না জানেন? সে গাড়ি কেনার সময় আপনার আয় দেখবে, অডিট পাঠায় দিত, আপনার আয় দেখবে, সামাজিক মর্যাদা দেখবে, আপনার ড্রাইভিং লাইসেন্স কত, তার শিক্ষাগত যোগ্যতা কত, আপনার গ্যারেজটা কোন স্ট্যান্ডার্ড, এইটা দেখে ওরা যদি সুইটেবল মনে করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে গাড়ি বেচবে, আদারওয়াইজ বেচবে না। একইভাবে সিস্টেমে এমনও হচ্ছে এই মদ করে সুদ করে ঘুষ করে ইসলামী ব্যাংক বানায় তার রাতের বেলা মদ খায় বসে বসে। ইসলামের কিচ্ছু নেই, নামাজ পড়ে না, রোজা রাখে না, তার একের পরে ইসলামের কিছু সুবিধা আছে। আপনার আইডিআর যেটা সেটা 90 ছিল, অন্য ব্যাংকের জন্য 80, সুতরাং এখানে একটা সুবিধা আছে। এদেশের ইসলামী মনার মানুষগুলোকে, দুর্বল মানুষগুলোকে করার জন্য তারা ব্যবসা করে, কিন্তু সেই মালিক বসে বসে মদ খায়, মালিক বসে বসে ঘুষ খায়, মালিক বসে বসে সুদ খায়। কাজে এরকম কোনো মেকানিজম করা দরকার যে আমি আগে অ্যাসেস করবো যে কোন মালিক ইসলামী ব্যাংক খুলতে চাচ্ছে, তার ইসলামী বেস কত, স্ট্রেংথ কত, এটা আমরা দেখে, এরকম যদি কখনো করা যায়। ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো আইন নেই, খালি শরিয়ার কিছু রেফারেন্স আছে। তারপরে আপনার 2009 সালে এসে যেটা করেছে সেটা হচ্ছে গাইডলাইন দিয়েছে, এবং সেন্ট্রাল ব্যাংক বলে যে গাইডলাইন দিয়ে চালান, আবার 1 লাগবে কেন? আর আমাদের 40 বছর হয়ে গেলে একটা ইসলামী ব্যাংকের এক নেই আছে, আমরা একটা গাইডলাইন দিয়ে ইসলামী ব্যাংক চলতেছি। আমাদেরকে যদি ওরা কিছু দয়া করে দিল, না দিল। এবং সেন্ট্রাল ব্যাংক আর ইসলামী ব্যাংকের একটা উইন্ডো ইউনিট রয়েছে মাত্র, তার দেখাশোনা করে এই মাত্র। এবং শরিয়া বোর্ড এবং ইসলামিক আইন থেকে ব্যাংকগুলিকে দায়িত্ব পালন করতে তারা বলে। এবং সেন্ট্রাল একটা শরিয়া বোর্ডে ইদানিং শুরু হয়েছে। এরকম কেন হবে? ব্যাংক খাতের দখল শুরু হয়, আসলে ফাউন্ডেশনটা হয় 2012 সালে। আমরা দেখতেছি যে আমাদের এই খোলা আইডিয়া, ইলিটারের মানুষের আইডিয়া দেখতেছি তো 17 সালে শুরু হয়েছে, আসলে 12 সালে শুরু হয়েছে। পরিকল্পনা তার আগেও, যখন তারা 4th প্রজন্মের ব্যাংকগুলো যখন বানাইছে, সে একই মালিক দেন, 5টা-7টা ব্যাংকের ভিতরে বেশ কয়েকটার মালিক উনি, ওইটাই দিয়ে সে শুরু করে ইসলামী ব্যাংকটা, এর লোন দিয়ে শেয়ার করে, ওই ব্যাংকের টাকা দিয়ে শেয়ার করে, এগুলো করে ব্যাংকগুলোকে। তাহলে এস আলম পরিবারের শেয়ার আপনারা জানেন, স্ট্যান্ডার্ড নিয়ে হলো 10% শেয়ার এক পরিবারের বেশি থাকতে পারবে না, একটা পরিবারের সর্বোচ্চ 10% শেয়ার থাকতে পারবে। কিন্তু আমাদের আলহাজ মাওলানা এস আলম সাহেবের, ওনার শেয়ারের পরিমাণ 82% শেয়ারের উনি মালিক, এবং উনি এই পরিবারের নিয়ন্ত্রণে আরও ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী সহ আরও কয়েকটি ব্যাংক, এই একটা ব্যাংকের পয়সা দিয়ে আরেকটাকে কেনে, আরেকটার পয়সা দিয়ে আরেকটাকে কেনে। ন্যাশনাল ব্যাংক এবং আইএফএসি, এক্সিম ব্যাংক, এগুলো দেখেন 30 বছর জন্ম থেকে শুরু করে একজনই চেয়ারম্যান, কিন্তু এটা হতে পারার কথা না। এখন 2-1 পদত্যাগ করা শুরু করেছে আর কি। আচ্ছা, তো কাদের পরিচালক করা হয়? পরিচালক করা হয় পরিবারের সদস্যকে। আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, ইসলামী ব্যাংকের সর্বশেষ যিনি চেয়ারম্যান, একটা বাচ্চা ছেলে, সে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, আর সব মানুষগুলোকে স্যার বলতে হয়। কি যোগ্যতা তার ছিল বলেন? তার ইসলামী ব্যাংকিংয়ের কোনো যোগ্যতা ছিল? তার সততা ছিল? তার নৈতিকতা ছিল? তার বয়স, তার মর্যাদা কি ছিল? তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাই দিলেন আপনি কি করে? তারপরে গ্রুপের কর্মকর্তা, তারপরে এমনকি পারিবারিক আইনজীবী, চিকিৎসক, ব্যাংকের পরিচালক, এদেরকে পরিচালক পদে বসাইছেন, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অথচ নিয়ম হলে 10 বছরের অভিজ্ঞতা ছাড়া ব্যাংকের পরিচালক হতে পারবেন না। কোনো সমস্ত নিয়মে কাগজে কলমে আছে, কিন্তু কোনো নিয়মের আসলে প্র্যাকটিস নেই। পর্ষদে এমডির বিরুদ্ধে ব্যবস্থা না, এটা কাগজে কলমে আছে। আমি শুনেছি একাধিক ব্যাংকের এমডিদের তাদের রেজিগনেশন লেটার ওনারা হাতে নিয়ে তারপরে ওনাদেরকে এমডি বানায়। এবং কোনো ব্যাংকের অপরিচিত চেয়ারম্যান, পরিচালক, এমডির ক্ষেত্রে ক্ষতিকর কার্যকর হলে ক্ষতিকরণ বাবক অনেক আইন কানুন কাগজে কলমে আছে, কিন্তু এটা কাগজে গোয়ালে নাই, বাস্তবে নাই আসলে। আচ্ছা, ব্যাংক মালিক ব্যবস্থাপকের একটা দ্বন্দ্ব, এটা লেগেই আছে। একটা মজার ব্যাপার হচ্ছে জানেন, আপনি 2% শেয়ার হলে আপনি ব্যাংকের ডাইরেক্টর,
10 জন ব্যাংকের ডাইরেক্ট হলে আপনি 20% শেয়ার বা এরকম দিয়ে আপনি শেয়ার ডাইরেক্টর হয়ে যান, কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার ডিপোজিটারদের আপনি একজন বা দুইজন প্রতিনিধি। আপনি আপনার এই 2% 50 কোটি টাকার শেয়ার দিয়ে আপনি একজন ডাইরেক্টর, আর লক্ষ লক্ষ কোটি টাকা যাদের ডিপোজিটার তাদের প্রতিনিধি হলো একজন বা দুইজন, এবং সেই মানুষগুলো দেখা যায় যে ওই যে মালিক তাদের সুপারিশ ছাড়া আসতে পারে না। 70 থেকে 75 হাজার কোটি টাকা যদি একজন লোক ব্যাংকে নিয়ে কোন আইনে নিয়ে যায়, সর্বোচ্চ তার যে শেয়ার তার সর্বোচ্চ 50% সে নিতে পারে। তার মানে 2% শেয়ারের যদি সে অংশীদার হয়ে থাকে তাহলে 1% বড়দের 20 থেকে 25 কোটি টাকা তার নিতে পারে, সেখানে সে 75,000 কোটি টাকা নিয়ে নিছে। আচ্ছা, পরিচালক আরেকটা বাইরে নিচ্ছে ডাইরেক্টররা, এই আমি ডাইরেক্টর আপনার ব্যাংক থেকে টাকা নেবো, আপনি ডাইরেক্টর আমার ব্যাংক থেকে টাকা নেবেন। এইভাবে সবচেয়ে হাইয়েস্ট রেসিপ্রোকাল 18,500 কোটি টাকার রেসিপ্রোকাল ঋণ নিছে, আপনার ব্যাংক থেকে আমি, আমার ব্যাংক থেকে আপনি। এই ফিক্সিং গেম বা পাতানো খেলা, এবং ব্যাংকিং সেক্টর ধ্বংসে সরকার নিয়ন্ত্রকের আপোষকামিতা, এটা সরকারের আপোষকামিতা ছাড়া ব্যাংক এভাবে ধ্বংস করতে পারে না। 2019 সালে অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি নতুন করে খেলাপির সংজ্ঞা উনি বানিয়েছেন, যেটা আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ডে কুলায় না, উনি ওনার মতো করে খেলাপি বানান। আর খেলাপি শিডিউল করা, রিশিডিউল করা, প্রভিশন, এগুলো তো একদমই খালি আগে যেমন একসময় পেন্সিল আর রাবার আমরা ব্যবহার করতাম, এখন এই সরকার আমরা দেখছি যে পেন্সিল আর রাবার ব্যবহার, একটা লেখা ওরা আবার মুইসা দেয়, আবার নতুন করে লেখা। আপনি এরকম আমি ব্যাংক জানি তার বিনিয়োগের সুদের হার যা ডিপোজিটের থেকে সুদ আরও বেশি দেয়। এটা কিভাবে দেয়? তার মানে ও জানে আমি যে লোন নেই এটা শোধ করা লাগবে না, ওরা নেয় না শোধ করার জন্য। সমাধান কি? স্বতন্ত্র পরিচালকের সমাধান হইতে পারে। এটা আমি মনে করি একটা স্বতন্ত্র পরিচালক, যেমন ব্র্যাক ব্যাংকের একটা এক্সাম্পল দেখেন, 9 জন পরিচালকের মধ্যে 6 জনই স্বতন্ত্র, এবং তারা কারা? সবাই প্রফেশনাল। স্বতন্ত্র পরিচালক অর্থনীতি মুস্তফা কে মজুরি, জাহিদ হোসেন ব্যাংকার ফারুক, তারপরে মঈনুদ্দিন, এবং এরা মিলিয়ে 6 জন। আমি শুনেছিলাম আমাদের এখনকার যিনি গভর্নর চেয়ারম্যানে ছিলেন, তো এইসব লোকগুলো এখন ব্র্যাক ব্যাংক সফলতা কেন? এই কারণে। আর একটা নাবালক ছেলেকে আপনি ইসলামী ব্যাংকের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান বসাই দিচ্ছেন, সেই ব্যাংক ধ্বংস হবে না তো কী হবে বলেন? সরকার পতন হয়েছে কেন? গভর্নর পালাবে কেন? ডেপুটি গভর্নররা পালাবে কেন? ব্যাংকের এমডিগুলো পালাবে কেন? কী কারণে? সমস্ত এমপি, সমস্ত মন্ত্রী পালাবে কেন? কারণ ওরা জানে যে আমরা এত অপরাধ করছি, আমাদেরকে ধরবে না, ধরার কোনো উপায় নেই। যার জন্য সরকার পতন সাথে সাথে গভর্নর পলায়, সরকার পতন সাথে সাথে ডেপুটি গভর্নর পলায়। এইরকম একটা অসৎ প্রতিষ্ঠানে আমরা আসলে বসবাস করছি। তাইলে আর কি সমাধান? সততায়, সততার সমাধান আমরা বলেছি, সততাই একটা সমাধান হইতে পারে। যোগ্যতা অনেক ক্রিমিনালেরও থাকে, যোগ্যতা রথচাইল্ডেরও ছিল, যোগ্যতায় বহু মানুষ ছিল। যোগ্যতা এবং সততার যদি কম্বিনেশন না থাকে সেই যোগ্যতা অর্থহীন, বরং ওই যোগ্যতা দিয়ে ক্রিমিনালরা, মেধাবী মানুষগুলা চুরি করে লাখ লাখ বিনিয়োগকারী শেয়ার এবং আমানতের নিরাপত্তা দিয়ে গোটা দেশবাসী আশঙ্কিত। শুধু আইবিএল না, এর পাশাপাশি আরও কয়েকটি ইসলামী ব্যাংকের নিয়ম বহির্ভূত ঋণ গ্রহণ, অর্থ তসরুপের খবর ইসলামী ব্যাংকগুলোর ব্যাপারে মানুষ শঙ্কিত হয়ে উঠছে। ইসলামী ব্যাংকের সফলতার ঈর্ষান্বিত হয়ে ইসলাম বিদ্বেষী দেশি বিদেশি শক্তির মদদে ইসলামী ব্যাংক ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল প্রতিষ্ঠার শুরু থেকে, এবং এর মাধ্যমে ইসলাম বিদ্বেষী শক্তির ইসলাম ব্যবস্থাকে, অর্থব্যবস্থাকে ধ্বংস করার একটা নীলনকশা থাকতে পারে। তো কিছু করণীয় আমি সুপারিশ করেছি। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন অবশ্যই জরুরি, কিন্তু এই ধরনের স্বায়ত্তশাসন নতজন কোমরভাঙ্গা মানুষ যে সেন্ট্রাল ব্যাংক চলতে পারে না। আপনি শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর A- পাওয়ার পরে সে চেহারা পাড়ে, A+ পায় না, সে A- পাওয়া, সে চেহারা পাল্টাইছে ব্যাংকের। আমাদের সেন্ট্রাল ব্যাংক কী কারণে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর পাওয়া আমি বুঝি না কিছু। এর আগের আরেকজন গভর্নর ছিলেন। আপনার দেশ থেকে টাকা পাচার হয়ে যায়, যেই চ্যানেল দিয়ে পাচার হয় সেই দেশের মানুষ মামলা খায় শাস্তিতে যায়, আর আমার দেশে টাকা পাচার হলে আমাদের দেশে মামলাও হইতে পারে না। আর 1 মাস পরে আমাদের মানুষগুলো জানে, যে গভর্নর জানতো, 1 মাস পরে উনি বলে যে টাকা পাচার হয়ে গেছে, ডলার পাচার হয়ে গেছে। এগুলো এই হলো আমাদের দেশে কেন্দ্রীয় এবং সৎ এবং যোগ্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে। রাজস্ব এবং মুদ্রানীতির একটা সমন্বয় করতে হবে। আপনি মুদ্রানীতি সংকোচন করেন, রাজস্ব নীতি নিয়ে যায়, তারা সব টাকা নিয়ে খরচ করে ফেলে। আমাদের রাজস্বের NBR-এর চেয়ারম্যান স্যার আছে, উনি বলবেন সংকুচিত মুদ্রানীতি করেন আর ব্যাপকভাবে টাকা ছেড়ে দেন, বেসরকারি খাতে টাকা কন্ট্রোল করেন আর সরকারি খাতের টাকা আপনি ব্যবহার করেন, মুদ্রাস্ফীতি হবে না কেন বলেন? দুর্বল ব্যাংকে রাষ্ট্রের তহবিল থেকে উদ্ধার করা, টিকিয়ে রাখা, এটা প্রয়োজন না, এটা করেন না। আচ্ছা, প্রচলিত ব্যাংকে ইসলামীকরণ করতে হলে পুরোপুরি ইসলামিত করেন, এবং সেই ক্ষেত্রে সম্ভব হলে যাচাই করেন যে ওই মানুষটা ইসলামী ব্যাংকিং করার যোগ্যতা তার আছে কিনা। আপনি যাচাই করেন যে ইসলামী ব্যাংকিংয়ের মালিক হওয়ার যোগ্যতা তার আছে কিনা। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী শরিয়া বোর্ড থাকা দরকার। ব্যাংকের পরিচালকদের তার পুঁজির 50 ভাগের বেশি ঋণ নিতে পারবেন না, এই আইনগুলোকে কাগজে আছে কার্যকরী দরকার। পুঁজির আনুপাতিক হারে স্বতন্ত্র পরিচালকদের নিয়ম করা।
এবং ব্যাংকের নাম নন পারফর্মিং বিনিয়োগ আদায় কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা প্রয়োজন। স্বনামে বেনামে সব বিনিয়োগ আদায় ব্যাংক রেগুলেটরি বডি দেশের আইন প্রয়োগের মাধ্যমে জোরালো ভূমিকা প্রয়োজন। প্রয়োজনে অস্ত্রস্বীকারী মালিকদের শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করা এবং বাকি অর্থ জামানত বিক্রি করে সমন্বয় করা যেতে পারে। জামানত না থাকলে অন্য সম্পদ ক্রয় করে সমন্বয় করা। একই পরিবারে দুইজনের বেশি ভোট না থাকা এবং 3 বছরের বেশি না 2 বারের বেশি না থাকা। ইসলামী ব্যাংকের জন্য কিছু সুপারিশ আমি বলেছি। ইসলামী ব্যাংক ব্যবস্থা এক জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। আচ্ছা, এক ব্যাংকের পরিচালকদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিধান কড়াকড়িভাবে মেনটেন করা। ইসলামী ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া। ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নেয় তেমন আইন প্রণয় করা। পারিবারিক পরিচালক হলে উচ্চশিক্ষিত ব্যাংকিং অভিজ্ঞতা এবং বয়স বিবেচনা ইসলাম চর্চায় থাকতে হবে। পূর্বের মানে ব্যাংক ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। বিশেষ করে শরিয়াগতভাবে যেসব শরিয়া পরিমাণে আইন ইতিমধ্যে মুছে দিয়েছেন সেগুলোকে আবার বাস্তবায়ন করা। সর্বশেষে আমার সুপারিশ হলো আইনি সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, পরিচালনা পরিষদকে ব্যাংক পরিচালনার হস্তক্ষেপ বিরত রাখতে হবে এবং ব্যাংক খাতে বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর প্রভাব মুক্ত করতে হবে। এই জন্য দরকার দক্ষ, সৎ এবং শুভবুক্তির মানুষগুলোকে নিয়ে ব্যাংকের পরিচালক হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটা প্যানেল তৈরি করা, সেখান থেকে বিভিন্ন ব্যাংকের পরিচালক নিয়োগ করাতে। উইথ দ্যাট ফিউ আর আরও যদি একটা সুপারিশ আর দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।